সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য লাল সালু উপন্যাসের চরিত্রগুলো নিয়ে। বন্ধুরা, ইতোমধ্যে আমরা লাল সালু উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে জেনেছি। সৈয়দ ওয়ালিউল্লাহ যে একজন অসাধারণ কুশলী শিল্পী তা তার লাল সালু উপন্যাসের চরিত্রগুলি বিশ্লেষণ করলে বোঝা যায়। লাল সালু উপন্যাসের শৈল্পিক সার্থকতার প্রশ্নে এটির কাহিনী বিন্যাসের চাইতে চরিত্র নির্মাণের কুশলতার দিকটি ভূমিকা রেখেছে অনেক বেশি। এই উপন্যাসটি একদিক দিয়ে চরিত্র নির্ভর উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। শীর্ণ দেহের এই মানুষটি মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায়। আর সমগ্র উপন্যাস জুড়ে এই চরিত্রকে লেখক প্রাধান্য দিয়েছেন, বারবার অনুসরণ করেছেন এবং তার উপরই আলো ফেলে পাঠকের মনোযোগকে ধরে রেখেছেন। এ কারণেই উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক হয়ে উঠেছে মজিদ চরিত্রটি। তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন চরিত্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া, যে জন্যে উপন্যাসে আমরা দেখি একটা সময় গিয়ে মজিদের প্রবল উপস্থিতি অনিবার্য হয়ে পড়ে মোহাম্মদনগর গ্রামের সামাজিক পারিবারিক সকল কর্মকাণ্ডে। মজিদ একটি প্রতীকী চরিত্র। কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে। প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবন্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায়। যে জীবনধারায় সে প্রভু হতে চায়, চায় অপ্রতিরোধ ক্ষমতার অধিকারী হতে। এজন্য সে যে কোনো কাজ করতেই প্রস্তুত, তা যতই নীতিহীন বা অমানবিক হোক। বন্ধুরা, একান্ত পারিবারিক ঘটনার রেশ ধরে সে উপন্যাসের শুরুতেই বৃদ্ধ তাহেরের বাবাকে এমন এক বিপাকে ফেলে যে সেই লোক নিরুদ্দেশ হতে বাধ্য হয়। নিজের মাজার কেন্দ্রিক শক্তির প্রতি চ্যালেঞ্জ অনুভব করে মজিদ আওয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে। ব্যাপারটি রক্তপাত পর্যন্ত গড়ায় এবং নাস্তানাবুদ পীর সাহেবকে শেষ পর্যন্ত পশ্চাৎপদ স্মরণ করতে সে বাধ্য করে। শুধু তাই নয়, মজিদ খালেক ব্যাপারীকে বাধ্য করে তার সন্তান আকাঙ্ক্ষী প্রথম স্ত্রীকে তালাক দিতে, যার কারণ আর কিছুই নয়, মজিদের প্রতিদ্বন্দ্বী পীরের কাছ থেকে ওই নারীর পানি পড়া খেতে চাওয়া। এছাড়াও আক্কাস নামের এক নবীন যুবকের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করে দেয় সে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়েই মজিদ তার প্রভাব এবং প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলে। মোহাম্মদনগরে মজিদ তার প্রতাপ ও প্রতিষ্ঠা সুদৃঢ় করলেও এর ওপর সে আঘাত আসতে পারে, এই বিষয়েও থাকে অত্যন্ত সজাগ। সে জানে স্বাভাবিক প্রাণধর্মই তার ধর্মীয় অনুশাসন এবং শোষণের অদৃশ্য বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ফলে ফসল ওঠার সময় যখন গ্রামবাসীরা আনন্দে গান গেয়ে ওঠে, তখন সেই গান তাকে বিচলিত করে। গ্রামবাসীর এই গান বন্ধ করার জন্য সে তৎপর হয়ে ওঠে। প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ। অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের পর নিঃসন্তান জীবনে সে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার শূন্যতা উপলব্ধি করে। এই শূন্যতা পূরণের অভিপ্রায়ে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করে সে, যেটি মজিদের দ্বিতীয় বিয়ে। কিন্তু প্রথম স্ত্রী রহিমার মতো দ্বিতীয় স্ত্রী জমিলাকে সে ধর্মের ভয়ে ভীত করে তুলতে পারে না। বন্ধুরা, এমনকি মাজার ভীতি কিংবা মাজারের অধিকর্তা মজিদ সম্পর্কেও সেই নারী কোনো ভীতি বোধ করে না। তারুণ্যের স্বভাব ধর্ম অনুযায়ী জমিলার মধ্যে জীবনের চঞ্চলতা ও উচ্ছলতা অব্যাহত থাকে। মজিদ তাকে ধর্মভীতি দিয়ে আয়ত্ত করতে ব্যর্থ হয়। জমিলা তার মুখে থুতু দিলে ভয়ানক ক্রুদ্ধ মজিদ তাকে কঠিন শাস্তি দেয়। এ সময় মজিদের ভেতরকার মানবিক অন্তর্দ্বন্দ্ব বা ভালো খারাপের হিসেবগুলো তীব্র না হয়ে জমিলার প্রতি নিষ্ঠুর শাসনের পথকে বেছে নেয়। রহিমা যখন পরম মমতায় মাজার ঘর থেকে জমিলাকে এনে শুশ্রূষা আরম্ভ করে, তখন মজিদের হৃদয়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন।
মজিদের মনে হয় মুহূর্তের মধ্যে কিয়ামত হবে। মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন ওলটপালট হয়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু সে নিজেকে সামলে নিতে সক্ষম হয়। নবজন্ম হয় না তার। মজিদ শেষ পর্যন্ত থেকে যায় জীবন বিরোধী শোষক এবং প্রতারকের ভূমিকায়। মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসেও একাধিকবার তার ভয়ানক নৈসঙ্গবোধের কথা বলা হয়েছে। তার কোনো আপনজন নেই যার সঙ্গে সে তার মনের একান্ত ভাব বিনিময় করতে পারে, কারণ তার সঙ্গে অন্যদের সম্পর্ক কেবলই বাইরের। সে সম্পর্ক টিকে থাকে প্রভাব বিস্তার বা নিরঙ্কুশ কর্তৃত্ব আরোপের উপর ভর করে, যে কারণে তা কখনোই অন্তরের বা আবেগের হয়ে উঠতে পারে না। আর এজন্যই মজিদ কখনো আবেগী হতে পারে না, কারণ তার জানা আছে আন্তরিকতা ও আবেগ তার পতনের সূচনা করবে, আর তাতে ধসে পড়তে পারে তিল তিল করে গড়ে তোলা তার মিথ্যার সাম্রাজ্য। মজিদ চরিত্রটি ছাড়াও খালেক ব্যাপারী লালসালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। ভূস্বামী ও প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ায় তার কাঁধেই রয়েছে মোহব্বতনগরের সামাজিক নেতৃত্ব। উৎসবব্রত, ধর্মকর্ম, বিচার সালিশ সহ এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত নয়। নিরাকপাড়া এক মধ্যাহ্নে সেই গ্রামে আগত ভণ্ড মজিদ তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে। একসময় যখন সমাজে মজিদের প্রভাব প্রতিষ্ঠিত হয়, তখন খালেক ব্যাপারী ও মজিদ পরস্পর মিলে বজায় রাখে তাদের অলিখিত যোগসাজশ। অবশ্য নিয়মও তাই। ভূস্বামী ও তথাকথিত ধর্মীয় মোল্লা পুরোহিতদের মধ্যে স্ব স্ব প্রয়োজনে অনিবার্যভাবে গড়ে ওঠে নিবিড় সখ্য, কারণ দুদলের ভূমিকায় আদতে শোষকের। আসলে মজিদ ও খালেক ব্যাপারী দুজনেই জানে, অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টা পথে যাওয়া সম্ভব নয়। একজনের আছে মাজার, আরেকজনের জমি জোতের প্রতিপত্তি। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। বন্ধুরা, ঔপন্যাসিক এখানে লিপিবদ্ধ করেছেন অত্যন্ত প্রাসঙ্গিক একটি দর্শন, যেখানে লেখক বলছেন হাজার বছর ধরে শোষক শ্রেণীর অপকর্মের চিরসাথী ধর্ম ব্যবসায়ীরা। তারা সম্মিলিত উদ্যোগে সমাজে টিকিয়ে রাখে অজ্ঞানতা ও অন্ধকারের কুসংস্কার। শিক্ষার আলো, যুক্তি বুদ্ধির চর্চা ও অধিকারবোধ সৃষ্টির পথে তৈরি করে পাহাড় সম বাধা, যাতে সাধারণ মানুষ বঞ্চিত থাকে বিকশিত মানব চেতনা থেকে। এরই ফলে সফল হয় শোষক। লালসালু উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতি থাকলেও সে কখনোই আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠতে পারেনি। আমরা জানি যে ধর্ম ব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে জাহির করে সাধারণ মানুষের উপর প্রভুত্ব করে, ফলে শোষকরাও তাদের অধীন হয়ে যায়। কিন্তু শোষকদের হাতে যেহেতু থাকে অর্থ, সেহেতু তারাও ধর্ম ব্যবসায়ীদের অর্থের শক্তিতে অধীন করে ফেলে। কিন্তু লালসালুর খালেক ব্যাপারীর চরিত্রে আমরা সেই দৃঢ়তা কখনোই লক্ষ্য করি না, বরং প্রায় সব ক্ষেত্রেই মজিদের কথার সুরে তাকে সুর মেলাতে দেখা যায়। ফলে মজিদ চরিত্রের সঙ্গে খালেক ব্যাপারীর কোনো রকম দ্বন্দ্বে লিপ্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়নি। সমগ্র উপন্যাস জুড়ে ব্যাপারীর অর্থের শক্তি মাজার শক্তির অধীনতা স্বীকার করেছে। বন্ধুরা, চরিত্রসমূহের এ সমস্ত ঘাত প্রতিঘাতের ভেতরই সৈয়দ ওয়ালিউল্লাহ একটি গ্রামীণ জীবনের গল্প বলেছেন, যে জীবন দেখতে নিস্তরঙ্গ পুকুরের জলের মতো হলেও ভেতরে ভেতরে তার উপচে পড়া ঢেউ। লালসালু নিয়ে কথা বলতে থাকলে তা সহজে ফুরোবার নয়, তবু আজ যেতে হবে আমাদের। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায়। মজিদ একটি প্রতীকী চরিত্র। কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক সে।
প্রতিষ্ঠাকামী মজিদ, স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ। মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসেও একাধিকবার তার ভয়ানক নৈসঙ্গবোধের কথা বলা হয়েছে। মজিদ চরিত্রটি ছাড়াও খালেক ব্যাপারী লালসালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। একসময় যখন সমাজে মজিদের প্রভাব প্রতিষ্ঠিত হয়, তখন খালেক ব্যাপারী ও মজিদ পরস্পর মিলে বজায় রাখে তাদের অলিখিত যোগসাজশ।